আরএফএল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগো স্পোর্টসের এশিয়া কাপের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ। সুপার ফোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বলা যায় টুর্নামেন্টের অঘোষিত সেমিফাইনাল, যে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান। যে দল জিতবে তারাই খেলবে ফাইনাল, হারা দল আজ বিদায় নেবে। এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে বাংলাদেশ কেমন করবে সেটা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে গতকালকে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আলোচনা হবে। আমাদের সাথে আজ এই বিষয়গুলো নিয়েই আলোচনার জন্য রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সেই সাথে আমাদের সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু। বাবু ভাই, স্বাগত। ধন্যবাদ। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। সুমন ভাই, প্রথমেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। গতকালকে একটা বেশ বড় ম্যাচ ছিল আমাদের ভারতের বিপক্ষে এবং 168 রানে ভারতকে বেঁধে ফেলেছিলাম আমরা। অনেক বড় একটা সুযোগ কি মিস করলাম? অবশ্যই অনেক বড় একটা সুযোগ মিস করেছি। অনেস্টলি স্পিকিং, আমি খুব একটা হ্যাপি হইনি কালকে আমাদের অ্যাপ্রোচটা দেখে টুয়ার্ডস ইন্ডিয়া গেম। ইটস ক্রিকেট, টি20 ফরম্যাট না। আমরা গত ম্যাচেও কিন্তু দেখেছি যখন শ্রীলঙ্কা পাকিস্তান খেলা হয়েছিল, মানে শ্রীলঙ্কা পাকিস্তান খেলাটা যদি একটু ওইদিকে তাকাই, টুর্নামেন্টের ফর্ম অনুযায়ী শ্রীলঙ্কা অ্যাহেড দেন পাকিস্তান। মানে আমরা সবাই কিন্তু আলোচনা করছিলাম শ্রীলঙ্কা খুব ভালো ফর্মে আছে, অনেক এগিয়ে আছে, পাকিস্তান ভালো খেলছে না। সো বেসিক্যালি শ্রীলঙ্কা মানে এই ম্যাচটার টপ হট ফেভারিট, মানে শ্রীলঙ্কা ফেভারিট। সেই ম্যাচটা কিন্তু পাকিস্তান জিতে গেছে। ইন্ডিয়া ইজ এ ভেরি স্ট্রং অপোনেন্ট, উই অল নো দ্যাট, ইটস ফ্যাক্ট। টি20 ফরম্যাটে খুব ভালো দল, যে কোনো দলের সাথে ব্যবধানটা অনেক বেশি। বাট সেটা যদি আমরা মানে যারা খেলোয়াড় টিম যদি আগে মেনে নেয়, তাহলে ম্যাচটা আসলে আপনি যখন সুযোগ আসবে সেটা আসলে কাজ লাগাতে পারবেন না, বিকজ আপনার বিশ্বাসটাই নেই যে আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন। ইন্ডিয়া হ্যাড এ গ্রেট স্টার্ট। ওদের স্টার্ট দেখে মনে হয়েছিল যে ওরা হয়তো 200+ রান করবে। সেখান থেকে কিন্তু আমরা এমন এক জায়গায় রেস্ট্রিক্ট করতে পেরেছি। 168 ইজ ভেরি মাচ চেজেবল। গুড উইকেট, দুবার উইকেট কিন্তু ভালো উইকেট। আমার মনে হয় যদি আমাদের ম্যাচটা আমরা এভাবে নিয়েছি যে ইন্ডিয়ার সাথে আমরা পারবো না, আমাদের জেতার চেষ্টা করতে হবে পাকিস্তানের সাথে, বিকজ একাদশের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে আমাদের মনোভাবটা হয়তো সেরকমই ছিল। মানে একটা ম্যাচের পর একটা খুব ভালো ম্যাচ খেলার পরে 4টা চেঞ্জ। হ্যাঁ, লিটন কুমার দাস হয়তো ইঞ্জুরি প্রবলেম ছিল, তার হয়তো ইঞ্জুরি সমস্যা ছিল, সেই জন্য হয়তো তিনি খেলেননি। বাকি 3টা আমার কাছে মনে হচ্ছে লাইক চেঞ্জিং ফর চেঞ্জিং, মানে আমরা বিশ্রাম দিতে চেয়েছি। ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা খুব বড় ব্যাপার না টি20 ফরম্যাটে, ইটস ফাইন। আমরা কিন্তু একসময় 50 ওভারে খেলা ব্যাক টু ব্যাক ম্যাচ খেলেছি। টি20 ক্রিকেটের ইন্টেন্সিটি বেশি থাকে, বাট এখনকার ছেলেদের যেরকম ফিটনেস, এই ফিটনেস জন্য পরপর 2টি ম্যাচ খেলা অত বড় সমস্যার কথা না। বোলার অলমোস্ট মাত্র 4 ওভার বল করে, মোমেন্টামটা মিস করা কিন্তু খুব ভালো জিনিস নয়। আর সবচেয়ে বড় কথা, কালকে যদি আমরা সুযোগ কাজে লাগাতে পারতাম, আজকের জন্য আমাদের বসে থাকতে হতো না। আজকে কিন্তু এমনটা জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি যে মানে টি20 ফরম্যাট তো আপনি যদি একটা দিন 10টা ওভার যদি ভালো না যায় তো আপনি ম্যাচটা জিততে হবে। সো সেটা হতেই পারে, কিন্তু আপনি যখন একটা ম্যাচ খেলতে যাবেন, আগে যদি মনে করেন ম্যাচটা জিততে পারবেন, সেই ম্যাচটা আসলে মানে যদি মনোভাবটাই কিংবা বিশ্বাস থাকে, তাহলে আপনি সুযোগ পেলেও সুযোগটা কাজে লাগাতে পারবেন না। আই থিঙ্ক উই মিসড এ গ্রেট অপরচুনিটি। কালকে খুব ভালো অবস্থা ছিল, যদি সাইফের তাড়াতাড়ি পার্টনারশিপ হতো, আমরা ম্যাচটা জিততাম, তাহলে আজকের ম্যাচটার জন্য তাকিয়ে থাকতে হতো না। আরেকটা বড় ব্যাপার, যদি আমরা আজকেও জিতি, আজকে যদি জিতে যাই ইনশাআল্লাহ, যদি আমরা জিতে যাই, আমরা তো ফাইনালে কোয়ালিফাই করবো, ফাইনালে ইন্ডিয়ার সাথে খেলতে হবে। সেখানে তো আমাদের এই মনোভাব থাকলে চলবে না। যত বড় টিমই হোক, আপনি যদি মাঠে নামবেন, ইউ হ্যাভ টু বিলিভ যে এই দলটাকে আমি হারাতে পারবো। বাবু ভাই, একদম একই প্রশ্ন আপনার কাছেই রাখতে চাই। কালকের ম্যাচটা পুরোটা দেখে আপনার কি মনে হয়েছে? আসলে সবচেয়ে বড় বাধা কি ছিল কালকে? মানসিকতা? আমি হাবিবুল বাশার সুমনের সঙ্গে অনেকটাই একমত। মানসিকতা তো অবশ্যই, এর পাশাপাশি দল গঠনে আমার মনে হয় খানিক দূরদর্শিতার অভাব। সেই প্রশ্নও রাখবো। তো সব কিছু মিলে আমি, যেহেতু একই প্রশ্ন একই উত্তর, আর লেন্দি করার কিছু নেই, আমি যেটা বলবো যে হ্যাঁ, মানসিকভাবে বাংলাদেশ হয়তো ধরে নিয়েছে যে আমাদের মূল লড়াইটা হবে পাকিস্তানের সঙ্গে, এবং তাদের মানসিকতা নিয়ে কিন্তু এখানে আপনি অনেকবার বলেছেন যে এই জায়গাটা আমরা ভারতের সঙ্গে হয়তো পারবো না, কিংবা পারবো না চাইতেও যে আমরা ফুল এফোর্ট দিব পাকিস্তানের সঙ্গে। তো এটা কিন্তু আসলে কোনো ক্রিকেটইও না, কোনো যুক্তিতেই পড়ে না। আপনি একটা বড় দলের সঙ্গে খেলবেন, যদি কালকে বাংলাদেশ আরও ভালো খেলতে পারত, না জিততো, কিন্তু যদি ম্যাচটা খুবই ক্লোজ হতো এবং সোজা কথা ভারতের ভিত নাড়িয়ে দেয়া যেত, তাহলে কিন্তু উল্টো বাংলাদেশ টিম মোরালি অনেক
আপ থাকতো যে আমরা ভারতকে প্রায় হারিয়ে দিয়ে ফেলেছিলাম, এবং ভারত আমাদেরকে সোজা কথা সমীহ করেছে। এবং ম্যাচ শেষে প্রশংসার স্তুতি বন্দনা, আপনি কিন্তু ম্যাচ শেষে এখন ওই সাইফ হাসানের ওই ইনিংসটা ছাড়া বাংলাদেশের ওভারঅল কারো পারফরমেন্স নিয়েই কিন্তু ওই অর্থে ওইরকম কোনো আলোচনা নেই। এই যে আলোচনা নেই, বরঞ্চ ব্যর্থতা, ব্যাটিং অ্যাপ্রোচ, এবং আমার কাছে মনে হয়েছে কালকের ম্যাচে আমরা সেই যে মাঝখানে যে আমরা কয়েকদিন ট্রেনিং করলাম পাওয়ার হিটিং অ্যান্ড বিগ হিটিং, সেটার একটা ট্রেনিং করলাম, এবং ইন্ডিয়ান স্পিনাররাও কিন্তু সেটা বাংলাদেশের অ্যাপ্রোচটা, বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের ব্যাট চালানোর ভঙ্গি দেখেই আমি বলবো যে প্রয়োজনের তুলনায় টি-20 ম্যাচ হায়ুল বাসার সুমন ভাস্টলি এক্সপেরিয়েন্স, অনেক বেশি ফ্লাইটেড ডেলিভারি ছুড়েছে ভারতীয় স্পিনাররা কালকে। কিছু বাড়তি লুপও ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রলুব্ধ করার জন্য, এবং আমাদের ব্যাটসম্যানরা ঠিক সেই জায়গায় পা দিয়ে ম্যাক্সিমাম ব্যাটার ছক্কা হাঁকাতে গিয়ে, আমাদের চলতি বাংলায় কমেন্ট্রিতে একটা শব্দ বলে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন। তুলে তারা মারবেন, সেটা প্লেসমেন্ট হতে পারে, একবারে 6 যদি হয়, সাইফ যেগুলো হাঁকিয়েছেন ম্যাক্সিমামই 6 হয়েছে। মোদ্দা কথা মানসিক একটা মেন্টাল ব্লকেজ ছিল যে আমরা ভারতের সাথে পারবো না, এবং একাদশের ত্রুটি। অ্যাট দ্য সেম টাইম ম্যাচের যে অ্যাপ্রোচটা, স্পেশালি ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচটা, ইট ওয়াজ এ রং অ্যাপ্রোচ। একটু 169 খুব বেশি রান না, যেটা সুমন বললেন যে একটা পার্টনারশিপ যদি হয়ে যেত তাহলে বাংলাদেশ তো পার্টনারশিপ করারই চেষ্টা করলো। এক এন্ডে সাইফ হাত খুলে খেললেন এবং মোটামুটি সাবলীল ছিলেন, মোটামুটি সাহস ও আস্থা নিয়ে খেলেছেন। একজন ব্যাটারও তাকে সহায়তা করার চেষ্টা করলো না, যে যার যার মতো খেললো। তো সেই দল তো আপনি কুশলী ভারতের সাথে জিততে পারবেন না। আর ভারতের প্রত্যেকটা বোলার, কালকে এই শব্দটাই আমি বলেছি যে তারা আইপিএল খেলে খেলে হাত পাকিয়ে ফেলেছেন। একটা ব্যাটসম্যানের অ্যাপ্রোচ, তার মতি গতি, তিনি কি করতে পারেন, এটা ভারতীয় ক্রিকেটাররা, ভারতীয় বোলাররা খুব ভালো বুঝেই তারা বল করেছেন, এবং সোজা কথা শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতীয়দের পাতা ফাঁদেই পড়েছে, পা দিয়েছে। সুমন ভাই, আমরা জানতাম যে লিটন দাসের খেলার সম্ভাবনা খুবই কম, এবং সেটাই শেষ পর্যন্ত দেখলাম ইনজুরির কারণে, এবং এটা পার্ট অফ দ্য গেম। ইনজুরিতে থাকলে যে কেউ আসলে গেম মিস করতে পারেন। এই বাদেও কি কালকে আসলে কাউকে মিস করেছেন কিনা ম্যাচে? আমি সোহানকে একটু মিস করেছি। আই থিঙ্ক সোহান সামহাও যদি কোনোভাবে আমি ঠিক কম্বিনেশনটা কী হবে আমি ঠিক বুঝতে পারছি না, বাট সোহান ওই লেট অর্ডারে সোহান ইজ সামওয়ান হু ইজ ভাস্টলি এক্সপিরিয়েন্স এবং ক্যাপেবল, বিগ হিটিং ক্যাপেবল। এবং আমি রিসেন্টলি ওর যে ফর্মটা আমরা দেখেছি, একটা ম্যাচ খেলেছে করার সময় কিন্তু পানে, তার মধ্যে কিন্তু ছোট্ট একটা ইনিংস খেলেছে, কার্যকরী ইনিংস খেলেছিল। ও যদি থাকতো তাহলে আমাদের মিডল অর্ডার, যেহেতু আমাদের টপ লিটন নেই, একটা এক্সপিরিয়েন্স ওয়াজ মিসিং, তো সেইখানে সোহান থাকলে হয়তো একটু ভালো হতো। বাট যে জিনিসটা হচ্ছিল, আপনি রিদমটা যদি লিটনের ইঞ্জুরি কারণে যদি কেউ না খেলতে পারে, দ্যাট ইজ ফাইন। লিটন হয়তো ইঞ্জুরি সমস্যা ছিল, খেলেনি, বাট বাকিগুলি চেঞ্জ করার দরকার ছিল না। দেখুন ইন্ডিয়ার কিন্তু টপ বোলার হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, ওরা কিন্তু ওকে রেস্ট দেয়নি। একটা কথা ছিল ইন্ডিয়ান জাসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া যায় কিনা, এতটা ইম্পর্টেন্ট খেলা না, যেহেতু ওদের আর একটা খেলা আছে, ওরা কিন্তু রেস্ট দেয়নি। আই মিন ক্রিকেটার হ্যাজ টু প্লে। যদি ইঞ্জুরি না থাকে, সেভ করার কিন্তু কিছু নেই। আপনি খেললে ইনজুরি হবেন এই চিন্তা করে আসলে আপনি একাদশ কোনোদিন করা যায় না, বিকজ স্পোর্টস এটা হয়ে থাকে, এই চিন্তা করে কোনোদিন একাদশ করা যায় না। আপনি যদি ইনজুরি থাকে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট ইনজুরি না করলে আপনি একবারে 4টা চেঞ্জ করলে হয় কি, মোমেন্টামটা নষ্ট হয়, যেটা ভালো জিনিস নয়। ইন্ডিয়ানরা কিন্তু সেটা করেনি, তারা কিন্তু মোমেন্টাম নষ্ট করে, তারা অলমোস্ট সিমিলার টিম নিয়ে গেছে, একদমই সিমিলার। তো ফাইনাল তাদের কিন্তু এটা না করলে পারে, তারা কিন্তু বেঞ্চে কিন্তু তাদের বেঞ্চ কিন্তু আরো স্ট্রং, ইন্ডিয়ান বেঞ্চে যদি থাকেন আরো স্ট্রং, তারা কিন্তু সুযোগ দিতে পারে, তারা কিন্তু সেটা করেনি, তারা কিন্তু মোমেন্টাম নষ্ট করতে চায়নি। একটা ভালো, আমরা কিন্তু এই এশিয়া কাপে কিন্তু অনেক চেঞ্জ করছি, প্রতি একাদশে কিন্তু 2টা-3টা করে চেঞ্জ থাকছে, যেটা আসলে টিম কম্বিনেশন জন্য অত ভালো জিনিস নয়। আরেকটা হচ্ছিল, একটা টুর্নামেন্ট যখন খেলবেন আপনাদের সেট আপ থাকতে হবে, যে যারা এই টুর্নামেন্টে এরা খেলবে, এটা আমার গেম প্ল্যান, এই খেলাগুলি আমার যে গেম প্ল্যান এভাবে খেলবে, এটা টুর্নামেন্টের সময় এক থাকাটা খুব দরকার। আপনি যদি বারবার চেঞ্জ করতে থাকেন, ওই জিনিসটা থাকে না। টুর্নামেন্টে ভাই একটা কিন্তু ছন্দ থাকে, ছন্দটা নষ্ট হয়। এটা বাইলেটারাল সিরিজে আপনি করতে পারেন, বাট টুর্নামেন্টে ইউ ডোন্ট ডু দ্যাট। এটা ছন্দটা নষ্ট হয়। বাবু ভাই, এই যে ইনক্লুশনটা আমরা যদি বলি, সোহানের ইনক্লুশনটা এবং কালকের অধিনায়কত্ব, এই দুটো নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। না, এটা তো সুমন বললেনই, আমি নিজেও খুব বেশি করে চিন্তা করছিলাম। সে ধরেন আমি এখানে হায়ুল বাসার সুমন, আমাদের আবারও বলছি ভাস্টলি এক্সপেরিয়েন্সড, আমাদের ফর্মার ক্যাপ্টেন,
ক্লাব লেভেলে ক্যাপ্টেন্সি করেছেন, ন্যাশনাল লিগে করেছেন, ন্যাশনাল টিমের করেছেন। সে এখন আমি হাবিবুল বাশার সুমনকে একটা প্রিমিয়ার লিগের একটা দল গঠন করতে দিলাম, কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল একটা দল গঠন করলেন, তিনি চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার বা ওনার। একই টিমে জাকের আলী অনিকও আছে, নুরুল হাসান সোহানও আছে, আপনি কাকে ক্যাপ্টেন্সি দিবেন? আমি সোহানকে দেবো, এটা আমার মনে হয় এই কথাটা সবাই বলবেন। এই কথাটা কি বাংলাদেশের ফিল সিমন্স আর মোহাম্মদ সালাউদ্দিন বুঝলেন না, নাকি না বুঝেও না বোঝার ভান করলেন? আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি, কালকে লাইন আপ দেখে আমি অবাক হয়েছি। একটা চমৎকার উপস্থাপন করেছেন হাবিবুল বাশার সুমন, আমি তার সুরে সুর মিলিয়ে বলছি। আপনি আফগানিস্তানের সঙ্গে 4টা চেঞ্জ করেছেন, পার পেয়ে গেছেন। আফগানিস্তান আর ভারত এক না। আপনি আপনি মনে করলেন যে আফগানিস্তানের সঙ্গে আমার 4 চেঞ্জ দাওয়াইটা খুব কাজে লেগেছে। আরে ভাই, আপনার প্রবলেম হবে, আপনার কোন দাওয়াই, আপনার কোন রোগের জন্য কতটুকু ডোজ এবং কোন অ্যান্টিবায়োটিকটা আপনার দরকার, সেটা তো আপনাকে জানতে হবে। আপনি ভেতরে সংক্রমণ থাকলে শুধু নাপা খেলে জ্বর কমবে, কিন্তু সংক্রমণ কমবে না। আমি অবাক হয়ে গেলাম, আফগানিস্তানের সঙ্গে 4 জন চেঞ্জ করে জিতে আমরা মনে করেছি ভারতের সাথেও 4টা চেঞ্জ করব। কালকে সাইফুদ্দিনকে খেলানো হয়েছে। সাইফুদ্দিনের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আমি হতাশ। ইন্ডিয়ান স্পিনারদের বল কোনটা বেরিয়ে যাবে, কোনটা সোজা আসবে, তিনি জায়গায় দাঁড়িয়ে কোন রকমে খেলছিলেন। তো এই প্লেয়ারকে আমি কেন খেলাবো? আমার তো শেখ মেহেদি আছে, অভিষেক শর্মা বাহাতি, আমি কেন তাকে খেলালাম না? এই প্রশ্নগুলো চলে আসে। আর নুরুল হাসান সোহান, তিনি তো ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল। কিন্তু আপনি যখন লিটন দাস নেই একটা দলকে, কালকে এই আলোচনায় এই টেবিলে বসে আমি বলেছিলাম যে ভারতের সঙ্গে ম্যাচ শুধুই টেকনিক স্কিলের লড়াই না, এটা একটা নার্ভেরও লড়াই। আপনি কার সঙ্গে খেলছেন? ভারতের সঙ্গে খেলছেন। তো ভারতের সাথে অন দ্য ফিল্ড, ড্রেসিং রুমে দলকে সাহস আস্থার সাথে রাখা, মাঠে চাঙা রাখা, এবং কোনো একটা জায়গায় ভারতীয়রা হয়তো চালিয়ে খেলছে, সেই মুহূর্তে বোলারকে বোঝানো, ফিল্ডারদের অবস্থানগুলো ঠিক রাখা, সেখানে একটা অভিজ্ঞ পারফর্মারের খুবই দরকার ছিল। এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়া যে হাত খুলে খেলেছেন, সেখানেও যদি একজন এক্সপেরিয়েন্স ক্যাপ্টেন আমাদের থাকতো, আমি মনে করি আরও 10টা রান কম হতো, রাখা যেত। এখন এগুলো টিম ম্যানেজমেন্ট কাকে পছন্দ করছেন। এখন আজকে জানা গেল জাকের আলী অনিক নাকি আগে থেকেই চয়েস ছিলেন। তারপরে জাকের আলী অনিকের ক্যাপ্টেন হিসেবে তার অ্যাপ্রোচ হতো, ক্যাচ তো পার্ট অফ গেম, মিস হতেই পারে। আর আমরা যারা মোটামুটি ক্রিকেটটা দেখে বুঝি আর তারা খেলে জানে, যে কোনো কিপারের জন্যই অন সাইডে গ্যাদার করা একটু ডিফিকাল্ট, কারণ এটা তো যদি ডানহাতি ব্যাটসম্যান থাকতো এটা অন সাইড না। বা আপনি অভিষেক শর্মা তো এইদিকে, তো আমার ফুটওয়ার্ক কিন্তু ওইদিকেই থাকবে, কিন্তু তার ইনিশিয়াল রিঅ্যাকশনটা ছিল খুবই স্লো, এবং ফুটওয়ার্ক ছিল না, এবং তার ইনিশিয়াল রিঅ্যাকশনটাও ছিল স্লো। অর্থাৎ জাকের আলী অনেক ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ, কিপার হিসেবে ব্যর্থ, ব্যাটসম্যান হিসেবে ব্যর্থ। আমি কেন তার উপর এই 3টা দায়িত্ব চাপাতে গেলাম? আমার বিশ্বাস যে এই জায়গাটায় যদি সোহান অ্যাজ এ কিপার থাকতো, এই ক্যাচটা আমরা পেতাম, তাহলে হয়তোবা টোটাল পিকচার কুড হ্যাভ বিন ডিফারেন্ট। তো এই পোস্টমর্টেম এখন করে লাভ নেই। কিন্তু আমার কাছে মনে হয়, আবারও বলছি, ওই ক্যাচটা সোহান থাকলে, তার হাইট বেশি এবং অ্যাজ এ কিপার তিনি দক্ষ, তিনি ধরে ফেলতে পারতেন। জাকের আলী অনেকের ইনিশিয়াল রিয়াকশনটাই ছিল স্লো, এবং তিনি ব্যাটিংয়েও কিছু করতে পারেনি, অ্যাজ এ ক্যাপ্টেন তো পারেনি। কাজেই আমি ভারতের সঙ্গে ম্যাচ আমি জিতবো, জেতার জন্য আমার বেস্ট পসিবল দলটাকে খেলাবো। পরের দিন পাকিস্তানের সাথে খেলা না কার সাথে খেলা, এটা ডাজন্ট ম্যাটার। আমি আমার পুরো শক্তি নিয়ে ভারতের সাথে খেলবো। যদি ভালো খেলে হারি, সেটাও আমার রসদ হবে, আমি আগের প্রশ্নের উত্তরে যেটা বলেছি। আর যদি না পারি তো পারলাম না, আর পারলে তো অনেক বড় বুস্ট আপ এবং ফাইনালে চলে যেতাম। এই হিসেবটা আমার মনে হয় শুধু বাংলাদেশের ক্রিকেটার না, বাংলাদেশের ম্যানেজমেন্টের এবং বাংলাদেশের ড্রেসিং রুমে ছিল না বাবু ভাই। শুনছিলাম আপনার কাছে আরো প্রশ্নে আমরা আসবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন আরএফএল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগুয়ার স্পোর্টসের বিশেষ আয়োজন। আমাদের সাথে থাকবেন, ফিরছি একটা ছোট্ট বিরতির পর। বাড়ির প্রয়োজনে গভীর থেকে পানি আনে আরএফএল সেরা পাম্প, সবাই তো সেটা জানে। অন করলেই পানির তুফান, আরএফএল পাম্প ঝামেলার অবসান। আরএফএল অন করলেই পানি।
আরএসএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএসএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ। আমরা আলোচনা করছিলাম ভারত এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ নিয়ে। আজকের ম্যাচ প্রসঙ্গে আসতে চাই সুমন ভাই আপনার কাছে। পাকিস্তান গত ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে, অপরদিকে বাংলাদেশ গত ম্যাচ অর্থাৎ গতকালকে তারা ইন্ডিয়ার বিপক্ষে হেরেছে। আজকে আসলে বলাই হচ্ছে এটা অঘোষিত সেমিফাইনাল, যেই জিতবে সেই ফাইনাল খেলবে। সেই জায়গায় গেম প্ল্যান নিয়েও গতকালকের গেম প্ল্যান নিয়ে, স্কোয়াড নিয়ে অনেক কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে, আমরাও করছিলাম। সেই জায়গায় আজকে কি মনে হয় যে গেম প্ল্যান বা ম্যাচ প্ল্যান সবকিছু মিলিয়ে কেমন হওয়া উচিত, স্কোয়াডটা কেমন হওয়া উচিত, লড়াইটা কেমন হবে? একটা জিনিস নিয়ে তো ভাবতে হচ্ছে না, শুধু রান রেট। আমরা কিন্তু সুপার ফোরে কিন্তু ব্যাপার ছিল যে রান রেট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে কিনা। আজকের ম্যাচটা আপনি কোনো চিন্তা করতে, নো ইকুয়েশন, জাস্ট জিততে হবে, আর কোনো ইকুয়েশন নেই। শ্রীলঙ্কা আউট, ইন্ডিয়া চলে গেছে, আর বাংলাদেশ ও পাকিস্তান যে কোনো একটা দল যাবে। অন্য কোনো ইকুয়েশন করার কিছু না। আই হোপ যে আমাদের সবাই আজকে সুস্থ আছে, আমরা বেস্ট 11 যেটা খেলানোর চিন্তা করছি সেটা সুস্থ আছে। এবং গত ম্যাচে আমরা ডেফিনেটলি আরও ভালো করতে পারতাম, বাট একটা জিনিস আমাদের মাথায় ডেফিনেটলি একটা কনফিডেন্স নিয়ে আমরা এই ম্যাচে আসতে পারি যে ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপকে আমরা 160-এর মধ্যে আটকে রাখতে পেরেছি, যেখানে ফ্লাইং স্টার্টে পড়ে, যেখানে তারা 6 ওভারে স্কোর মানে 10+ রান করছিল, মনে হচ্ছে 200 রান, সেখান থেকে কিন্তু ইন্ডিয়াকে আমরা 168-এ আটকে রাখতে পেরেছি, হুইচ ইজ ভেরি গুড। যে এই কনফিডেন্সটা নিয়ে আমরা আজকে মাঠে যাই। পাকিস্তান এই টুর্নামেন্ট ভালো খেলছে না, ইভেন গত ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা জিতলেও তারা কিন্তু এই স্ট্রাগল, শ্রীলঙ্কা একটু আর 20 রান বেশি করলে কেউ তো যায় না, বিকজ ওদের টপ অর্ডার কিন্তু ভালো করছে না। হ্যাভিং সেড দ্যাট, পাকিস্তান এই দলের আবার কিছু ব্যাটসম্যান আছে যারা গেম চেঞ্জার। লোক ফকর জামান যদি টি20তে খুব বেশি দরকার নেই, দুজন ব্যাটসম্যান ক্লিক করলে কিন্তু আপনার রান 180 হয়ে যাবে। সো পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। আমাদের গেম প্ল্যানটা ইন্ডিয়ার সাথে যেটা হচ্ছে আমরা আলাপ করেছি সেদিকে আর ফিরে না যাই। আজকের ম্যাচটাতে আসলে আমাদের কোনো চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই। কিছু পজিটিভ জিনিস বাংলাদেশের জন্য, এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো খেলছে, আমরা বোলিং ভালো করছি, বোলিং ভালো করছি, ব্যাটিংয়েও সাইফ হাসান গ্রেট ফর্ম, বাট সাইফ হাসানের উপর নির্ভর করলে হবে না, বাকিদের রান করতে হবে। আই হোপ লিটন কুমার খেলতে পারবে আজকে, তাহলে আমাদের টপ ব্যাটসম্যান। মিডল অর্ডারে যদি একটু কার্যকরী ইনিংস খেলতে পারি, আই থিঙ্ক উই শুড ডু ওয়েল। আমাদের পাকিস্তানের সাথে ভালো করা উচিত, জেতা উচিত বলে আমি বিশ্বাস করি। বাট পাকিস্তান ইজ এ গুড সাইড। পাকিস্তান যখন আস্তে আস্তে শুরু করে যে কোনো টুর্নামেন্টে শেষটা ভালো করে, এটা পাকিস্তানের হিস্ট্রি বলে। বাট এই পাকিস্তান দলটায় কিছু প্লেয়ার আছে, বাট অত ভালো প্লেয়ার কিন্তু বেশি নেই। সো উই শুড বি কনফিডেন্ট আজকে ম্যাচের জন্য। এবং আরেকটা পয়েন্ট সুমন ভাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু গত ম্যাচে অর্থাৎ ভারতের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত কিছু ফিল্ডিং দেখেছি, যেটা টি20তে খুব বেশি দরকার। আশা করব সেই জিনিসটাও বাংলাদেশ কন্টিনিউ করবে, তাহলে কিন্তু মানে ফিল্ডিংটা ভালো হলেও কিন্তু অনেক বুস্ট আপ হয় খেলোয়াড়রা, এবং অপোনেন্টকে ঘায়েল করাটা সহজ হয়। সিম্পল, যেমন অভিষেক শর্মা যে ফিল্ডিংটা আছে অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, যেটা রিশাদ করেছে, ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের বলে থাকি না, মানে বিশ্বমানের কাজ, মানে বিশ্বমানের বলতে পারেন, ওয়ার্ল্ড ক্লাস একদম। এবং ওই ফিল্ডিংটা না হলে কিন্তু ইন্ডিয়া ডেফিনেটলি 200+ করতো। অভিষেক শর্মা যে ব্যাটিং করছো, যদি 500 ওভার ব্যাটিং করতো, ইন্ডিয়া 200 রান প্লাস ডেফিনেটলি করতে পারতো। দ্যাট ওয়ান ফিল্ডিং কিন্তু ভেরি বিগ ডিফারেন্স, এবং ওটাই সিনারিওটা অনেকটা খেলাটা কিন্তু জিতে দিয়েছিল একটা ফিল্ডে। এবং 168 যে কোনো 1-2টি পার্টনারশিপ হলে কিন্তু আমরা জিততে পারতাম। তো ওই একটা রান আউটটা কিন্তু পুরো খেলাটার সিনারিও চেঞ্জ করে দিয়েছে। আমরা বলি না গেম চেঞ্জার, বোলিংয়ে গেম চেঞ্জার, ব্যাটিং গেম চেঞ্জার, দ্যাট ওয়াজ গেম চেঞ্জার, গেম চেঞ্জিং মোমেন্ট ছিল। সো ফিল্ডিং তো ডেফিনেটলি, আর অ্যাজ এ ইয়াং সাইড, আমরা কিন্তু ইয়াং সাইড, আমরা খুব বেশি সবাই কিন্তু আপনি এভারেজ এজ দেখেন কিন্তু সবাই কিন্তু রাইট এজে আছে, তো আমাদের ভালো ফিল্ডিং করা অবশ্যই উচিত। হ্যাভিং সেড, দুবাইতে কিন্তু একটা সমস্যা হচ্ছে, আই হোপ যে লাইটে কিন্তু সবার ক্যাচিং কিন্তু সমস্যা, দুবাইয়ের যেই ফ্লাড লাইটটা রাউন্ড করা সব জায়গায় তো 4টা থাকে, এই আলোটা কিন্তু সবসময় 4 থেকে 5টা ক্যাচ, হ্যাঁ সবাই ক্যাচ মিস করছে, তো এটা একটু মাথায় রাখলে মানে ভালো হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন বাবু ভাই। আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি পাকিস্তানের ক্রিকেট দীর্ঘদিন ধরে দেখছেন, পাকিস্তানের খেলোয়াড়দের সম্পর্কে বলছেন, এই টুর্নামেন্টটাও আপনি অবশ্যই টোটালটাই ফলো করেছেন। কোন জায়গাটায় বাংলাদেশের আসলে একটু মার্ক করে আঘাত করা উচিত, বা করলে ফলটা ভালো হতে পারে বলে মনে হয় পাকিস্তানের? না, পাকিস্তানের টপ অর্ডার ব্যাটিং তো নড়বড়ে, সাহেবজাদা ফারহান ছাড়া আর কারোরই অবস্থা ভালো না। সায়েম আয়ুব, ক্যাপ্টেন আগা সালমান, ফখর জামান কিছুটা ভালো খেলেছে, তারপরেও কিন্তু বড় ইনিংস খেলতে পারেনি। হয়তোবা ইন্ডিয়ার সঙ্গে তার আউটের ধরনটা নিয়ে হয়তো বিতর্ক থাকতেই পারে, বাট তিনি মোট কথা এখন পর্যন্ত একটা বড় ইনিংস খেলতে পারেননি। কাজেই তিনি
কতটা ডেঞ্জার হয়ে উঠতে পারেন আমরা জানি, সেটা প্রিভিয়াস ট্র্যাক তাই বলে, বাট কতটা ডেঞ্জার হয়ে ওঠার এখন ক্ষমতা রাখেন সেটা একটু প্রুফ। এখন আমার কাছে মনে হয় বাংলাদেশের মূল লক্ষ্যই হওয়া উচিত পাকিস্তানের টপ অর্ডারকে জেকে বসতে না দেয়া, এবং অনেকেরই দৃষ্টি আছে বা থাকে সাইম আইয়ুব, ফাকার জামান, আমি বলবো সাহেবজাদা ফারহান হয়তোবা খুব খুব বিগ হিটার না। আপনি যদি মনে রাখেন আমাদের ঢাকায় যে 3 ম্যাচের সিরিজটা হলো, শেষ ম্যাচে যে পাকিস্তান জিতলো সেই ম্যাচেও কিন্তু তিনি হায়েস্ট স্কোরার ছিলেন। এই সাহেবজাদা ফারহান খুব আমার কাছে মনে হয় কিছুটা আমাদের বাংলাদেশের আদল আছে, খুব টিপিক্যাল পাকিস্তানিদের মতো অত জোরেও হাঁকান না, অত বিগ হিটও তার নেই, বাট তিনি কিন্তু বাউন্ডারি মোটামুটিভাবে খুব ভালো আদায় করে নেন, বাউন্ডারি হাঁকানোর ক্ষমতাটা তার আছে, প্লেসমেন্টগুলো ভালো শটের, কাজেই তাকে আর্লি যদি আউট করে দেওয়া যায়। এবং যেটা সুমন বললেন যে পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে কিন্তু তাদের 6th উইকেট পার্টনারশিপে গিয়ে মোহাম্মদ নওয়াজ এবং হাসান তালাত পেস বোলিং অলরাউন্ডার তাকে খেলানো হয়েছে, বাট এই প্লেয়ারটাকে আমি অযাচিতভাবে বাংলাদেশের টিমের জন্য নোটিশ করতে বলবো যে হাসান তালাতের দিকে একটু নজর রেখে যেন খেলে, কারণ বাংলাদেশের অনেক রেকর্ড আছে। বাংলাদেশ দেখা গেল একজন ফিউরিয়াস এক্সপ্রেস ফাস্ট বোলারকে পাশ কাটিয়ে গিয়ে হাবিবুল বাশার সুমন নিজেও এগুলোর হয়তো আমি ভুক্তভোগী শব্দটা বলবো না, দেখা গেল জেন্টেল মিডিয়াম পেস একজন, তাকে 5 উইকেট দিয়ে বসলাম, আমরা স্টুয়ার্ট বিনিকে 6 উইকেট দিয়েছি। কাছাকাছি আমার মনে হয় হাসান তালাত কিন্তু ওই টাইপেরই একজন বোলার, গতিটা একটু কম কিন্তু ওপরে ওপরে বল করেন, একটু একটু মুভমেন্ট আছে, তাকে দেখে খেলতে হবে। এছাড়া আমার মনে হয় বাংলাদেশ একটা ভালো অবস্থানে আছে, বাংলাদেশ টিমের শেপটাও খারাপ না, মোটামুটি বোলাররা ভালো বল করছেন, ওপরের দিকে সাইফ রান করছেন, লিটন রানে ছিলেন, লিটন যদি আজকে ফিরতে পারেন, বাট তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেক আমরা ধরেই নিচ্ছি এদেরকেই খেলানো হবে, হ্যাঁ এদের অন্তত একজনের কিন্তু ভালো রোল প্লে করতে হবে। ওই ওপরে সাইফ হাসান মারবেন, লিটন দাস খেলে যাবেন, আর আমরা শুধু ওই ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকবো, এই অ্যাপ্রোচে চলবে না। রান করতে হবে ব্যাটারদের প্রত্যেকের যার যতটুকু দায়িত্ব, যে শেষের দিকে খেলবেন হাত খুলে স্ট্রাইক রোটেট করার চেষ্টা করবেন, আর যারা ওপরের দিকে খেলবেন অ্যাটলিস্ট উইকেট ইনট্যাক্ট রেখে। কালকে কিন্তু আমাদের অ্যাপ্রোচটা ভালো ছিল, আমরা 6 ওভারে 44 ফর 1, আমি মনে করি এটা ছিল খুব গুড অ্যাপ্রোচ, এবং বাংলাদেশের জন্য এটাই আদর্শ। বাংলাদেশ এরকম টিম না যে 6 ওভারে 70 করে ফেলবে, 45, 48 এক উইকেটে, পরের 14 ওভারে আমরা ধীরে 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 ইনিংসটাকে বিল্ড করতে যেতে পারি, সেটা আগে হলে এক অ্যাপ্রোচে, টার্গেট তারা করলে আরেক অ্যাপ্রোচে। তো এটাই বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত। বাট এখন আজকের আবার লাইন আপে কয়টা চেঞ্জ হয়, কাকে খেলানো হয়, কাজেই সেটার উপরেও কিন্তু বাংলাদেশের অনেক কিছু নির্ভর করবে। কাজেই শুধু মাঠের কৌশল বলবো না, তার আগে মাঠের আগে দল সাজানোর কৌশলের জায়গাটাতেও বাংলাদেশকে কৌশলী এবং দূরদর্শী হতে হবে। আমরা আলোচনার একদমই শেষ প্রান্তে, সুমন ভাই আপনার কাছে শুনেই শেষ করব। আমরা যে অবস্থানে এখন আছি, আপনার কাছে জানতে চাইবো যে এই অবস্থান থেকে আসলে আমরা ফাইনালে জিততে পারি কিনা, বা এশিয়া কাপ এবারে 2025-এর চ্যাম্পিয়ন বাংলাদেশ হতে পারে কিনা, বা আরো যদি স্পেসিফিক কোশ্চেন করি, ঠিক আজকে যদি আপনি মাঠে থাকতেন, সাবেক অধিনায়ক না হয়ে আপনি যদি অধিনায়ক হতেন, আপনার এই আজকে পাকিস্তানের ম্যাচ এবং পাকিস্তানের সাথে জিতলে ভারতের সাথে অবশ্যই ফাইনাল, এই দুটো নিয়ে আপনি কিভাবে খেলতেন বা মাথায় কি থাকতো? আসলে ফাইনালে চিন্তা করতাম না, ফাইনালে কী হবে সেটা নিয়ে একদমই চিন্তা করতাম না। আজকের ম্যাচটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করতাম, মানে আজকের ম্যাচটার গেম প্ল্যান কী হবে, স্ট্র্যাটেজি কী হবে। যে বাবু ভাই বলেন আজকের একাদশটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করব, মানে যেন স্পেসিফিক আমি কী চাই, আমি কেমন খেলতে চাই, সেই হিসাবে যে একাদশটা সাজাতে পারি। আমরা যেই দলটা শ্রীলঙ্কার সাথে খেলেছিলাম, আই থিঙ্ক দ্যাটস এ গুড 11। আমরা সেটা যদি রাখতে পারি, যদি সবাই ফিট থাকে সেটা রাখতে পারি, বিকজ ওই দলটাকে বেশ ব্যালেন্স মনে হয়েছিল, তাহলে মানে ভালো হবে আজকে। আমি জানি না আজকে দুবারের কন্ডিশন কেমন, বাট যেমন কন্ডিশন থাকে আই থিঙ্ক দ্যাটস এ গুড কম্বিনেশন, যেটা আমরা শ্রীলঙ্কার সাথে খেলেছিলাম। আর একটা ব্যাপার হচ্ছিল বিশ্বাসটা ভেরি ইম্পর্টেন্ট। আমি ট্রাস্ট, যে কোনো ম্যাচে ট্রাস্ট করা ইম্পর্টেন্ট। দেখুন, ওয়ান গুড থিং আমার বাংলাদেশ টিম এই এশিয়া কাপের আগে যদি বাংলাদেশ দলটাকে নিয়ে আমরা যেরকম ভাবনা চিন্তা করছিলাম আমরা সবাই, এখন কিন্তু আমাদের সবাই চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু সবাই কেউ চিন্তা করিনি, সবাই কিন্তু আমি প্রিটি শিওর অনেকে চিন্তা করেছিল বাংলাদেশ ফার্স্ট রাউন্ডে ফেরত আসবে, বিকজ ফার্স্ট গ্রুপটা খুব স্ট্রং। সেকেন্ড রাউন্ডে যখন গিয়েছি সবাই চিন্তা করেছিল যে না, এইখানে বাংলাদেশ হয়তো ম্যাচ জিতবে না। আমরা একটা ম্যাচ জিতেছি, একটা ম্যাচ হেরেছি, বাট উই প্লেড ভেরি ওয়েল, খুব ভালো খেলেছি।
তো বাংলাদেশ টিম কিন্তু এশিয়া কাপে আই থিঙ্ক দে প্লেইং ভেরি ওয়েল, এবং লাস্ট দুটি সিরিজেও কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে, বাইলেটারাল সিরিজগুলি। সো উই শুড বি কনফিডেন্ট। ইয়েস, টি20 ফরম্যাট, ইয়েস পাকিস্তানের হিস্ট্রি অনেক ভালো, তারা অনেক ভালো খেলেছে, বাট বাংলাদেশের এশিয়া কাপের হিস্ট্রি কিন্তু খারাপ নয়, আমরা কিন্তু 3টা ফাইনাল খেলেছি। তো আমার কাছে মনে হয় যে উই শুড অনলি থিঙ্ক অ্যাবাউট, আজকে যদি আমি মাঠে যেতাম আমি শুধু আজকের ম্যাচটা নিয়ে চিন্তা করতাম। ফাইনাল ইজ এ ডিফারেন্ট বল গেম, ফাইনালের প্রেশারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা যদিও ফাইনাল জিতিনি, সেই ব্যাপারটা আমাদের এখনও এক্সপিরিয়েন্সটা হয়নি, বাট ইন্ডিয়া জিতেছে, তারা জানে ফাইনালে কী করতে হয়। বাট ফাইনালে যখন দুদল আসে একটা মানসিক চাপ কিন্তু থাকে সবসময়। ফাইনাল কুড বি এনিবডিজ গেম, রাইট। সো অ্যাজ আই আস্ক, ডেফিনেটলি আই অনলি থিঙ্ক অ্যাবাউট দিস গেম। ফাইনালে গেলে ইট কুড বি এনিবডিজ গেম। এনিবডিজ গেম। সুমন ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে শুনছিলাম আজকের ম্যাচ এবং বাংলাদেশ গতকালকে যেমন খেলেছে সব কিছু নিয়ে কেমন করতে পারে, আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছিলেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। বাবা ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এবং আমাদের দর্শকদের জন্য শুভেচ্ছা, শুভকামনা। দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন। বাংলাদেশ গতকালকে ভারতের বিপক্ষে হারলেও আজকে তাদের পাকিস্তানের সামনে পড়তে হচ্ছে, এবং এটাই বলা হচ্ছে অঘোষিত সেমিফাইনাল। যেই জিতবে সেই ফাইনাল খেলবে। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ আজকের ম্যাচে জিতে ফাইনাল খেলবে, সেই প্রত্যাশায় আরএফএল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের বিশেষ আয়োজন এখানে শেষ করছি। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।